আজকে সেলিব্রিটি আড্ডা সেগমেন্টে আমাদের সাথে আছেন বর্তমান সময়ের ভার্সেটাইল একজন সঙ্গীত শিল্পী। আমাদের সঙ্গে আছেন রাহিদা লগ্না। গল্প গানে শুনবো তার ভবিষ্যৎ পরিকল্পনা এবং ক্যারিয়ার নিয়ে। আপনারা আমাদের সঙ্গেই থাকবেন, কোথাও যাবেন না। লগ্না আপু, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এটিএন মিউজিক অনুষ্ঠানে। কেমন আছেন? ধন্যবাদ আপু, ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি, আপনাকে পেয়ে ভালো লাগছে। আমরা যেহেতু বলেছি আপনাকে প্রথমে যে আপনি একজন ভার্সেটাইল সঙ্গীত শিল্পী, আপনি একাধারে আধুনিক করছেন, ফোক করছেন, নজরুল সঙ্গীত এবং রবীন্দ্রসঙ্গীতও আপনি চর্চা রাখছেন। একটু জানতে চাইবো সব ধরনের গানের প্রতি ভালোবাসা কেন? আসলে আমরা যখন ছোটবেলায় গান শিখেছি তখন আমাদের গুরুজি বলতো যে সব শিখতে হবে, মানে আপনি যেমন মনে করেন যে একজন যখন ডাক্তার হয় তাকে কিন্তু সব পড়তে হয়। মানুষ স্পেশাল একটা বিষয় হতে পারে, তাই না? তো এরকমই গান বিষয়টা এরকম, আপনাকে সবই শিখতে হবে, জানতে হবে। তার মধ্যে থেকে আপনার সব ধরনের গান যখন আপনি গাইতে পারবেন তখন কিন্তু আপনার সুবিধা হবে অনেক বেশি। আপনি যখন সব কিছুতে পারদর্শী হলেও দর্শক শ্রোতারা আপনার কাছ থেকে কোন ধারার গান পছন্দ করেন? আমার মনে হয় ফোক পছন্দ করে। ফোক পছন্দ করে। তাহলে গল্পের এই সময়টাতে আমরা কি একটু ফোক শুনবো? অবশ্যই। আচ্ছা, আমি আমার নিজের লেখা শুরু করা একটা গান করছি, শুনবো। যাব আমি পরপারে, সুরের স্রোতে ভাসিয়ে দাও, বাদ্য বাজাও বাদ্য বাজাও, বাদ্য বাজিয়ে বিদায় দাও, বাদ্য বাজাও বাদ্য বাজাও, বাদ্য বাজিয়ে বিদায় দাও। যাব আমি পরপারে, সুরের স্রোতে ভাসিয়ে দাও, বাদ্য বাজাও বাদ্য বাজাও, বাদ্য বাজিয়ে বিদায় দাও। বাহ, দারুণ। এই যে আপনি বলছিলেন যে আপনার এক যুগের ক্যারিয়ারে আপনার 10 থেকে 15টি গান আছে ইন্ডাস্ট্রিতে, সবগুলো গানে কি আপনার নিজের সুর করা এবং নিজের লেখা কিনা? না না, সবগুলো না আপু, ম্যাক্সিমাম। অনেক রিনাউন যারা ডিরেক্টর আছে, মিউজিক ডিরেক্টর, তাদের সাথে কাজ করা হয়েছে। ভালো ভালো যারা লেখে তাদের সাথে কাজ করা হয়েছে। এবার মিউজিক ডিরেক্টরদের কথা যেহেতু এসছে, জানতে চাই যে আপনার ড্রিম ডিরেক্টর কে আছেন যার সাথে আপনি কাজ করতে চান? ড্রিম ডিরেক্টর আপু অনেকেই আছেন। তার মধ্যে থেকে ড্রিম ডিরেক্টর বাংলাদেশের শওকত আলী ইমন ভাইয়া আছেন, তারপরে আরো যারা অনেকেই আছেন এরকম, মানে সবার সাথে কাজ করার ইচ্ছা আছে। শান ভাইয়া আছেন। আচ্ছা, ওনারা তো আধুনিক করছেন, কিন্তু আপনার যেটা আপনি বলছিলেন যে আপনার সব থেকে ভালো কমফোর্ট জোন হচ্ছে ফোক। এটা আমার স্বপ্নটা পূরণ হয়েছে বলে তার নামটা বলিনি। প্লাবন কুরাশি ভাইয়া, তার সাথে একটা ফোক গানের কাজ আমার অলরেডি হয়েছে। এই গানটা রিলিজের অপেক্ষায় আছে, এই জন্য মানে এটা আমার ড্রিম একটা প্রজেক্ট ছিল, প্লাবন কুরাশি ভাইয়া। পছন্দের ডিরেক্টরের সাথে কাজ করার অনুভূতি কেমন? অসাধারণ আপু। মানে সেই অসাধারণটা কেমন, গল্পটা জানতে চাই। আসলে অনেক শেখার থাকে এখানে। আমার মনে হয় যে আমি অনেক শিখতে পছন্দ করি মানুষের কাছ থেকে। হ্যাঁ, আমি ঠিক কতটা গাইতে পারি তার থেকে অনেক বেশি আমার আনুষঙ্গিক কতটুকু ভিতরে ধারণ করতে পারছি, এই জিনিসটাকে আমি খুব বেশি রেসপেক্ট করি। হ্যাঁ, তো যখন তাদের সাথে কাজ করতে যাই অনেক বেশি শেখা হয় তাদের কাছ থেকে, অনেক বেশি, মানে প্রত্যেক মানুষই তো তারা অনেক বেশি আর্ন করেছেন জীবনে। হ্যাঁ, অর্জন তাদের অনেক বেশি। আমি যখনই একজন মিউজিশিয়ানের সাথে বসবো কিছু না কিছু আমি অবশ্যই তার কাছ থেকে শিখতে পারবো, সে আমার ছোট হোক বড় হোক, এটা মিউজিকের একটা বিষয়। সো যখন ডিরেক্টরদের সাথে কাজ করি তারা যখন অনেক কিছু দেখিয়ে দেয় বা এই জিনিসটা এভাবে করো, ওইটাও কিন্তু আমার একটা প্লাস হয়ে গেল, ওইটুকুই শেখা আপু। হ্যাঁ, মানে কথা হচ্ছে যে চলতি পথে, চলার পথে শেখা, বেসিকটা তো আপনি শিখেই এসেছেন। এখন এটা হচ্ছে আপনার যেটা চলার পথে প্রয়োজনীয় কিছু শেখা, বা ভালো লাগার মানুষের কাছ থেকে, ভালো লাগার ওস্তাদের কাছ থেকে কিছু একটা শেখা। যেহেতু আপনি বলছিলেন যে আপনি ভার্সেটাইল শিল্পী হতে চান এবং ভার্সেটাইল শিল্পী হিসেবে নিজেকে পরিচয় করিয়ে দিয়ে এসেছেন। সম্প্রতি সময়ে আমাদের নজরুল এবং রবীন্দ্র জয়ন্তী গেছে, সেখানেও কিন্তু আপনি কাজ করেছেন। তো আমি জানতে চাইছি কোন ধরনের গান করেছিলেন এবং কোন গানটি করেছিলেন? আমি রবীন্দ্র জয়ন্তীতে এবার শিল্পকলা যেটা অনুষ্ঠিত হলো ওইখানে ভালোবেসে সুখী নিভৃতে যত্ন এই গানটি করেছি। আর এখন যদি আপনি আমাকে গাইতে বলেন আমি অন্য আরেকটি গান করব, আমি শুনতে চাই। আচ্ছা। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুরগুলি পাই চরণ, আমি পাইনে তোমারে,
গানের পারে। বাহ, দারুণ। আমরা ব্যাক স্টেজে কথা বলছিলাম, গানের পাশাপাশি আপনি আবৃত্তি করতে পারেন, আবৃত্তি করতে পছন্দ করেন, তো একটু জানতে চাইবো ঠিক কবে থেকে এই পছন্দটা ছিল? এটা অনেক ছোটবেলা থেকে। আমি যে পরিবারে বড় হয়েছে সেখানে সাহিত্য, সংস্কৃতি মানে এত বিশাল জায়গা, আমরা ছোটবেলা অনেক পড়তে পেরেছি, মানে পড়াশোনা করতে পেরেছি, প্লাস লেখালেখি করলে বা মানে আমাদের এই সুযোগগুলো ছিল। হ্যাঁ, আচ্ছা। সেক্ষেত্রে ছোটবেলা থেকেই আবৃত্তি অনেক পছন্দ করতাম। এরপরে তো বাংলা নিয়ে পড়েছি। আপনি শুনতে চাইলে আমি 2 লাইন আবৃত্তিও করতাম। অবশ্যই শুনতে চাইবো, কেন নয়। আচ্ছা, আমার খুব প্রিয় একটা কবিতা আছে রবি ঠাকুরের, হঠাৎ দেখা। হঠাৎ দেখা থেকে একটু শুনবো। রেলগাড়ি কামড়ায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি, লাল রঙের শাড়িতে ডালিম ফুলের মতো রাঙা। আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গোর মুখখানে ঘিরে। মনে হলো কালো রঙে গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে। এতটুকুই। আরো শুনতে পারলে ভালো হতো, যদিও সময় স্বল্পতার কারণেই আমরা অল্প একটু শুনলাম। নিজের কোনো চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল? ইউটিউব চ্যানেল তো আছে। ইউটিউবে বেশি আমি একটা রেগুলার না, কারণ ইউটিউব এখন আর কেউ যাচ্ছে না, কারণ ফেসবুকে এত বেশি সুবিধা দিচ্ছে এবং সেটা হচ্ছে যে পেজগুলোতে সুবিধা দিচ্ছে, ফেসবুক নিজে সুবিধা দিচ্ছে। সেক্ষেত্রে আমার মনে হয় যে ইউটিউবটা এখন আর মানে মানুষ যেহেতু আমরা সোশ্যাল সাইটের কথা বলছি, সোশ্যাল সাইটগুলোতে কিন্তু শুধুমাত্র শোনার বিষয় না, অনেক কিছু দেখারও বিষয়। তো সোশ্যাল সাইটে কাজ করতে গেলে মিউজিক ভিডিও করাটা বাঞ্ছনীয় হয়ে যায়। তো আপনার ক্ষেত্রে আপনি আসলে এই বিষয়টাকে কিভাবে দেখেন? আমি খুব ভালোভাবে দেখি আপু, আমি খুব পজিটিভ মানুষ, আমার কাছে সব কিছুই খুব নর্মাল মনে হয়। সো নতুন নতুন যা আসবে আমার মনে হয় সেটাই ভালো। আর এই যে মিউজিক ভিডিওটা হচ্ছে, এতে হচ্ছে যে আমাদের মুখটা খুব সহজে আইডেন্টিফাই করা যাচ্ছে। হ্যাঁ, সো আমাদেরকে মানুষ দেখে চিনতে পারছে খুব সহজে, এটা আমার কাছে পজিটিভ মনে হয়। সোশ্যাল মিডিয়ার কিন্তু আরেকটা সমস্যা হচ্ছে যে সেখানে অনেক নেগেটিভ এবং পজিটিভ রিভিউয়ার থাকে বা কমেন্ট দাতা থাকেন, এই বিষয়টা কিভাবে নিচ্ছেন আপনি বা কিভাবে নেন? আপু, আমরা যারা গান করি বা এই সেক্টরে আছি, আমরা ছোটবেলা থেকেই এই সেক্টরটা না, হ্যাঁ, আমরা নেগেটিভ শুনে শুনেই আসলে অভ্যস্ত বড় হয়ে যায়। আচ্ছা, তো সেক্ষেত্রে হচ্ছে যে এগুলো আমাদের কাছে কোনো ব্যাপার না। আর আমার ফেসবুকে খুব একটা নেগেটিভ ওইভাবে আসেও না, তারপরেও যদি আসে বা কোনো কিছু, এগুলো কিছু মনে করি না আপু, কারণ হচ্ছে যে যেরকম মেন্টালিটি সে তো সেটাই করবে, যার যতটুকু যোগ্যতা সে অতটুকুই কমেন্টস করতে পারবো। ওর একটা যোগ্যতা আছে কমেন্টস করা, এর থেকে বেশি কিছু না। সেগুলো ধরে আপু আমি আমার কাজকে ডিস্টার্ব করবো বা এরকম কেন? বা খুব সুন্দর বলেছেন আপনি, সত্যি তাই। অনেকেই আছেন যারা কটূক্তির কারণে, বাজে কমেন্টের কারণে কাজ করা বন্ধ করে দেন, নিজের প্রতি আত্মবিশ্বাসটা কমে যায়। কিন্তু আপনি খুব সুন্দর করে বলেছেন যে আসলে এটা আত্মবিশ্বাসের জায়গা, কে কি বলেছে সেটা নিয়ে চিন্তা করে থাকলে কাজ হবে না, নিজেকে এগিয়ে যেতে হবে। দারুণ বলেছেন। এখন বর্তমান সময়ে শিল্পীদেরকে খুবই কনসিয়াস থাকতে হয় নিজের মিউজিক ভিডিও নিয়ে, সেখানে নিজেকে প্রমোট করার একটা জায়গা, সবাই দেখে। আপনি বলছিলেন যে আইডেন্টিফাই করা যায় কে গানটি করেছে। আপনার মিউজিক ভিডিওগুলোর ক্ষেত্রে আপনি কোন জিনিসটাকে বেশি মাথায় রাখেন? আমার মিউজিক ভিডিওর ক্ষেত্রে আমি অবশ্যই গানটাকেই প্রায়োরিটি দিই, যে গানটা আগে ভালো হয়েছে কিনা। আচ্ছা, তারপরে হচ্ছে যে মিউজিক ভিডিওর ক্ষেত্রে যে যখন তখন হচ্ছে যে হ্যাঁ সব কিছুই প্রায়োরিটি দিই। যারা যদি কোনো স্টোরি থাকে, স্টোরি বেজ করে যদি মনে করি, তাহলে সেক্ষেত্রে আর্টিস্ট নিচ্ছি। আর যদি মনে হয় না গানটা আমাকে দিই এনাফ, তাহলে হয়তো আমি নিজেই করছি। সেক্ষেত্রে মানে যখন যেটা ডিপেন্ড করে আপু। তবে নিজেকে প্রায়োরিটি খুব বেশি দেওয়া হয়, কারণ শিল্পীকে চেনানোটা খুব বেশি প্রয়োজন, কে গানটি করেছেন। আমি ছোটবেলা থেকে আমাকে খুব বেশি প্রায়োরিটি দেই। আমার সবকিছু, সব ক্ষেত্রে আমার নিজেকে আমি খুব বেশি প্রায়োরিটি দেই, নিজেকে ভালোবাসি, নিজেকে রেসপেক্ট করি এবং আমি নিজের উপর খুব ডিপেন্ডেবল। ছোটবেলা থেকে একটা জিনিস শিখেছি, আমাকে কেউ ভালোবাসবে না যদি আমি আমাকে ভালো না বাসি। সেক্ষেত্রে আমি আমাকে ভালোবাসি, প্রচন্ড ভালোবাসি এবং আমি আমাকে খুব বেশি সময় দেই। বাহ, খুব সুন্দর একটা কথা। সত্যি নিজেকে ভালোবাসার থেকে ইম্পর্টেন্ট কোনো কিছু হতে পারে না। দারুণ বলেছেন আপনি। গল্প গানে খুব সুন্দর একটা সময় পার করেছি। যেহেতু আমাদের স্বল্প সময়, আমাদেরকে যেতে হবে, যাবার আগে এটিএন বাংলা, এটিএন বাংলার দর্শক
আপনার যারা শ্রোতা আছেন তাদেরকে কি বলে যাবেন? আমি আমার দর্শকদের একটি কথাই বলবো, আপনারা যেভাবে আমাকে ভালোবেসেছেন এখন পর্যন্ত, আমাকে সেভাবে ভালোবাসতে থাকুন। আপনারা আমার গান শুনে যেভাবে এত সুন্দর সুন্দর কমেন্টস করেন ফেসবুকে, সেটা করবেন। সামনে দেখলে যেভাবে জড়িয়ে ধরেন আপুরা যারা আছেন বা যারা বড় আছেন, আমাকে যেভাবে অ্যাপ্রিসিয়েট করেন সেটাই করবেন। আর আমার গান শুনবেন, বেশি বেশি বাংলা গান শুনবেন, বাংলা গানের সাথে থাকবেন, এই দর্শককে বলা, আমার জন্য দোয়া করবেন। অনেক ধন্যবাদ লগ্না আপু, সুন্দর একটা সময় কাটালাম। আগামীতে আবারও দেখা হবে। আমি আমার দর্শকদের কাছ থেকে বিদায় নিচ্ছি, যেহেতু সময় শেষ। তবে আয়োজন শেষ করবো আপনার গান শুনে। ঠিক আছে দর্শক, খুব সুন্দর একটা সময় পার করেছি গল্পে গল্পে। আগামীতে আবারও দারুণ কিছু সময় পার করব। আর সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সঙ্গে থাকুন। আমি সামিয়া এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। কোন গানটি থাকছে? আমি আমার লেখা সুর করা ভালো হবে না রে ফল গানটি মিউজিক ডিরেকশন দিয়েছিলেন এই সময়ের খুবই জনপ্রিয় একজন মিউজিক ডিরেক্টর মীর মাসুম ভাইয়া। গানটি করছি। আমি তোরে ভালোবাসলাম, তুই করলি ছল, ভালো হবে না রে বন্ধু, ভালো হবে না রে ফল, ভালো হবে না রে বন্ধু, ভালো হবে না রে ফল। সোনার জীবন তামা করলাম তোর কারণে, আমায় ভুলে থাকলি রে তুই অন্য ভুবনে। সোনার জীবন তামা করলাম তোর কারণে, আমায় ভুলে থাকলি রে তুই অন্য ভুবনে। বুকের ভেতর আগুন জেলে বাইরে ঢালিস জল, বুকের ভেতর আগুন জেলে বাইরে ঢালিস জল। ভালো হবে না রে বন্ধু, ভালো হবে না রে ফল, ভালো হবে না রে বন্ধু, ভালো হবে না রে ফল।